আমি দল বলবো না, আমি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ছোট করবো না। আমি শুধু এটুকুই বলবো যে তারা যে দল এবং যে আদর্শ এবং দর্শনকে যারা বিশ্বাস করে সেটি পক্ষে যারা রয়েছেন এদেশে, যারা কবিতা লিখছেন, যারা গান গাচ্ছেন, যারা ছবি আঁকছেন, তাদের অনেকেই আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনন্দিত এই জন্য যে আজকে আরেকটি আমরা সংকট, আরেকটি একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছে। একটা তো চ্যালেঞ্জ গেছে, একটা আমরা মোকাবেলা করেছি প্রায় 16-17 বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ। এখন আমি বলবো যে রক্তচোষা, যেমন ভ্যাম্পায়ারের গল্প আমরা পড়েছি, ঠিক ওই ধরনের আমাদের নিদ্রা ভঙ্গকারী যে গল্পগুলো আমরা, ভূত প্রেতের গল্পগুলো আমরা পড়তাম, তাই মনে হতো সেই আমলটি, যেটা 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা টিকেছিল। রাত্রে ঘুমাতে পারতাম না, দিনের বেলায় যখন হেঁটে যেতাম বা গাড়িতে যেতাম মনে হচ্ছে কেউ যেন অনুসরণ করছে আমাদেরকে, কেউ যেন দেখছে আমরা কোথায় যাচ্ছি, এবং যে কোনো মুহূর্তে রাস্তাঘাট থেকে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে, এবং তুলে নিয়ে গেছে। আমাদের অনেক সতীর্থ সহকর্মী আজকে নেই, তারা শুধুমাত্র যে এমনি দলের খুব অত্যন্ত আমি বলবো যে জুনিয়র কোনো কর্মী তা না, জনপ্রতিনিধিত্বকারী এমপি ছিলেন, এলাকায় নানাভাবে প্রতিনিধিত্ব করেছেন, এই ধরনের নেতৃবৃন্দকে তুলে দিয়ে যাওয়া হয়েছে। তো ওই যে পরিবেশ এবং সেই ভীতিকর অবস্থার অতিক্রম করে আমরা এমন একটি অবস্থায় এসে পড়েছি, হয়তো কমপক্ষে আমরা নিঃশ্বাস নিতে পারছি, কমপক্ষে একটু নির্ভয়ে চলাফেরা করতে পারছি। কিন্তু ভয় আবার অন্য দিক থেকে অন্যরকম ভাবে আছে। চক্রান্তকারীরা তো আবার বসে থাকে না, তারা নীরবে নিবৃত্তে তাদের কাজ করে যায়। তার আমরা কিছু পরিণতি, তার কিছু বহিঃপ্রকাশ আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা দেখেছেন যে অনেকে নির্বাচনী কাজ করতে করতেই এখান থেকে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে, হাদিকে চলে যেতে হয়েছে। সুতরাং সামনের যে নির্বাচন, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই নির্বাচনকে আমরা শান্তিপূর্ণভাবে পার করা এবং এটিকে ইনক্লুসিভ করা, এটিকে অবাধ সুষ্ঠু করা, এই দায়িত্বটি সবার। এবং আমি মনে করি রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, এদের দ্বারা শুধু সম্ভব আমি মনে করি না, সম্ভব নয়। এখানে আপনাদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা তাদের যে কাজ এবং তাদের যে কর্ম, এটা আমি মনে করি অনেক অংশেই বড় ধরনের একটা ভূমিকা পালন করতে পারে। কারণ যত সাংস্কৃতিক চর্চা এবং অনুশীলন থাকবে, তত সমাজের মধ্যে শান্তি এবং স্থিতির পরিবেশটা এটা প্রলম্বিত হবে, এটাই স্বাভাবিক। মানুষের মন যখন বিক্ষুব্ধতা থেকে প্রশান্তিময় হয়ে ওঠে, তখন কিন্তু সমাজে সন্ত্রাস থাকে না, সমাজে কোনো ধরনের অনাচার থাকে না, মানুষ কোনো খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয় না। আমি বলতে দ্বিধা নেই, আমি কিন্তু খুব চাচ্ছিলাম, আমি তার সামনে আছি বলে আমি বলছি না, কনকচাপা আপা এমপি হোক, ভীষণ রকমের এটা আমার প্রচেষ্টা ছিল। রাজনীতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্বের আগমন যত ঘটবে, আমি মনে করি যে সমাজ থেকে অনেক ধরনের অনৈতিকতা, সমাজের ভিতরে অনেক ধরনের অনাচার আমরা দূরীভূত করতে পারবো। বাজারে আমি জানি না কেন তার এটা হলো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতো আরো অনেকেই চাচ্ছিলেন, যে আমরা নিশ্চিত ছিলাম যে উনি পাবেন, নমিনেশনটা পাবেন, তারপরেও উনি পাননি। কিন্তু আমি এর মধ্যেই দুটি অনুষ্ঠানে ওনার উপস্থিতি এবং ভাই সহ, ওনার হাজবেন্ড সহ উপস্থিত, এটা দেখে আমার ভালো লাগলো যে না, যে একটি আদর্শকে ভালোবাসার লোক শুধু দলের মধ্যেই নয়, দলের বাইরেও যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যারা সংস্কৃতির অনুসরণ করছে, তারাও রয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। রবি চৌধুরী তো খুব প্রভাব বিস্তারকারী একজন শিল্পী, তো তারা
একটি দলকে, দলের আদর্শকে সমর্থন করে, এটা যখন জানাজানি হয় মানুষের মধ্যে, এটা ভীষণ ধরনের একটা প্রভাব তৈরি করে, একটা গভীর ছাপ তৈরি করে এই জিনিসটি। তো সুতরাং যারা, আমি যতটুকু এখানে শুনেছি, মনির খান বা আরো যারা আছেন, যে সমস্ত গীতিকার রয়েছেন, কবি রয়েছেন, আর শিল্পী রয়েছেন, হ্যাঁ নায়ক অবস্থান রয়েছে, তাকে চিনি আমরা সবাই একেবারে। তো এনারা যখন আসেন থাকেন এবং সাধারণ মানুষ যখন বুঝতে পারে যে এরাও একটি আদর্শকে, একটি দর্শনকে ভালোবাসে বা অমুক নেতাকে ভালোবাসে, এই কথাটা জানতে পুরো, কারণ সমাজে তো একটা বড় ধরনের প্রভাব তাদের রয়েছে, যেমন রাজনৈতিক নেতৃত্বের যেমন একটা প্রভাব থাকে, একজন দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যারা বড় বড় নেতৃত্বে যারা এসেছেন, মৌলানা ভাসানী, আবুল কাশিম ফজলুল হক, শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের জীবনে একটা প্রভাব ছিল ওই সময়। তো সুতরাং বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের একটা বিরাট মানে ইয়ে থাকে, প্রভাব থাকে জনগণের মধ্যে। একবার আমি শুনেছি, আমার বন্ধুরা ছিলেন, একটি মানে সাংস্কৃতিক টিম যাচ্ছিল পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে যাওয়ার সময় তো ওই টিমের মধ্যে অনেক শিল্পী ছিলেন, সব জাতীয় শিল্পীরা, অনেক কবি সাহিত্যিকেরা ছিলেন। ওর মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ছিলেন, তার নামটা কি আমার ঠিক মনে পড়ছে না, যে কয়েকজন হবে আর কি, নাতনি ছিলেন, কি হবে আর কি, কয়েকজন ওনার নাতনি একজন ছিলেন। তো রাস্তার মধ্যে একটা গাড়ি পাংচার, বহরের মধ্যে একটা গাড়ি পাংচার হয়ে গেছে। তো ওই হাইওয়ের পাশে কোনো একটা মানে ছোট্ট চায়ের দোকানে বসেছেন, রাত হয়ে গেছে তখন আর কি, হয়তো 8টা-9টা বাজে। ওই চায়ের দোকানের মধ্যে, শীতকাল, চায়ের দোকানের মধ্যে খুব অল্প লোকজন আর কি তারা বসে আছে, কিন্তু টানাটানি হয়ে গেছে, বিস্তারিত হয়ে গেছে যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের নাতনি আছে এর মধ্যে, শিল্পীদের মধ্যে। এই বলতে বলতে মুহূর্তে 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে লোক ভেঙে পড়ছে তাকে দেখার জন্য। তার মানে এটা তো চাকরিখানি ব্যাপার না, কাজী নজরুলের নাতনি। এই যে আমি ওই বলছি যে এটা একটা প্রতীকী হিসাবে আমি বললাম, কিন্তু যে গভীর প্রভাবটা থাকে জনগণের মধ্যে, শুধু রাজনৈতিক নেতৃত্বের নয়, দলের নয়, সাংস্কৃতিক নেতৃত্বের। এই কারণে আমি ভারতে তো রয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কম না। আর্নেল্ড শোয়েটজেগার, তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং রিপাবলিকান পার্টি টানাটানি করে তাকে সেখানে তাকে হওয়ার জন্য অনুরোধ করেছে এবং তার দলকে বলেছে তাকে তোমার সমর্থন করবো। স্যার, আমাদের মতো কেন্দ্র থেকে নমিনেশন দেয় না, পার্টি প্রাইমারি করে আসতে হয়। প্রাইমারিতে উনি জিতে গেলেন এবং ভোটে জিতে গভর্নর হলেন। এটা এই কারণেই যে পৃথিবীময় যেখানে ন্যূনতম গণতন্ত্র আছে, যেখানে সুস্থ গণতন্ত্রের চর্চা আছে, যেখানে মানুষ সভ্য, ভব্য এবং তাদের সুরুচি প্রকাশ যেখানে ঘটেছে, সেখানে সাংস্কৃতিক ব্যক্তিদের একটা গভীরতম প্রভাব বিরাজমান থাকে। তো মনির খানরা, আমরা কয়েকদিন আগে ইথুনবাবুর একটি প্রোগ্রাম সেখানে উপস্থিত হয়ে দেখেছি, ছিল মনির খান এই কাজটি করছে। সে নিজেও বাংলাদেশের একজন খুব নাম করা কণ্ঠশিল্পী। তাদের হাত দিয়ে যেটা হবে আমি মনে করি সেটা একটা উত্তম কাজ হবে, অধম কাজ নয়, বরং উত্তম কাজ হবে। এবং সামনে নির্বাচন এবং আরো অনেক কিছু আমাদের মানে কাজ আছে, আমাদের অনেক বিষয় আছে যেগুলো করার ক্ষেত্রে, যেগুলো আমরা মনে করি যে এটা নিষ্পাদন করার জন্য আপনাদের দরকার আছে। কারণ আমরা শুধুমাত্র একটা নিছক নির্বাচন করব, জনগণ আমাদেরকে রায় দিলে ক্ষমতায় আনবে, এর মধ্যেই নাই। একটা প্রশ্ন সবার মধ্যেই যেটা জেগেছে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বটা টিকিয়ে রাখতে পারবো তো? আর এই টিকিয়ে রাখার ব্যাপারে রাজনৈতিক নেতাকর্মীর চেয়ে সবচেয়ে বড় অবদান হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিদের। কারণ আজও আমরা মন খারাপ হলে, আজও আমরা নানাভাবেই নিজেকে খুব বিক্ষুব্ধ মনে করে, বিশেষ করে এই 16-17 বছর হাসিনার আমলে যখন মানে পুলিশের পিটুনি খাচ্ছি, রিমান্ডে যাচ্ছি, মাসের পর মাস, দিনের পর দিন রিমান্ডে, ওখান থেকে আবার টেনে হিচিড়ে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের সেই গানগুলো মনে পড়তো, মুক্তির মন্দির যে সোপানসালে, তারপর বিচারপতি তোমার বিচার করবে যারা, এই যে উদ্দীপনামূলক যে গানগুলো একসময় এদেশের ভারতীয় কি বলে যে স্বাধীনতা আন্দোলন, এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে বিখ্যাত যে সমস্ত শিল্পীরা গিয়েছেন,
এবং যেটা আজও কিন্তু আমাদেরকে আন্দোলিত করে। কাজী নজরুল তাদের মধ্যে অন্যতম প্রধান। তো আপনাদেরও সামনে হয়তো ওই ধরনেরই ভূমিকা পালন করতে হতে পারে, যখন আমরা একটা কঠিন সংকটের গভীরে দেশটা করবে, তখন খুবই প্রয়োজন আপনাদের প্রত্যেকেরই আমি শুভকামনা জানাচ্ছি। এবং আজকে এখানে যে গানটি এবং কবিতা উদ্বোধন করা হবে, আমি সেই নির্বাচনী গানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, তার মূল্যবান বক্তব্য শুনলাম। গানগুলি লিখেছেন, আগে বলেছে কাজী নজরুল আনোয়ার প্রয়াত, গান লিখেছেন